ইউনুস মোদি বৈঠকে হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লি যায় গঠনমূলক সম্পর্ক। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। India's desire to forge a positive and constructive relationship with Bangladesh. আশার আলো দেখছে বিএনপি, সমতার পক্ষে এনসিপি। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়। সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। বিমস্টেকে সাইডলাইন বৈঠকে জান্তা সরকার। বিমস্টেকের নতুন চেয়ারম্যান হলো বাংলাদেশ। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ইস্যুতে এবার হার্ডলাইনে যাচ্ছে বিএনপি। দাবি আদায়ে রাজপথে নামার কথা ভাবছে দলটির নীতি নির্ধারকরা। 5 দিন পর সাতক্ষীরায় খোলপেটুয়া বেড়িবাঁধ মেরামত করল পানি উন্নয়ন বোর্ড। বানের পানিতে এখনো নাকাল এলাকাবাসী। ট্রাম্পের পাল্টা শুল্কে পোশাক খাতে উদ্বেগ, ক্ষুব্ধ ইউরোপ, কানাডা। দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কা। এবং টাইগারদের ব্যস্ত ক্রিকেট সূচিতে 9 মাসে 6 দ্বিপাক্ষিক সিরিজ। 2027 বিশ্বকাপের আগে শান্তদের সামনে আরও 16টি আসর। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদী সহ দ্বিপাক্ষিক নানা বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংকক থেকে আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। অবশেষে ঢাকা দিল্লির শীর্ষ বৈঠক হলো ব্যাংককে। 5 আগস্টের পর ঢাকা দিল্লির সম্পর্কের বরফ পেল খানিকটা উষ্ণতার বার্তা। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, যে বৈঠকে নজর ছিল সকলের। আধা ঘন্টার বেশি সময় ধরে চলা এই দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি প্রেস সচিবের। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের এই বৈঠক নিয়ে গেল কয়েকদিন জোর আলোচনা ছিল কূটনৈতিক অঙ্গনে। সকল আলোচনা ও সমালোচনার ঝড় উপেক্ষা করে দুই দেশের মাঝে ভুল বুঝাবুঝির সমাধান খুঁজতে ব্যাংককের বিমস্টেক সম্মেলনে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বিপাক্ষিক বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা হলেও শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে কতটুকু ইতিবাচক ভারত, এ বিষয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। প্রমা চৌধুরী, নিউজ 24, ব্যাংকক, থাইল্যান্ড। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। Full progressive and inclusive Bangladesh. বাংলাদেশের সাথে ভারতের প্রধানমন্ত্রী ইতিবাচক সম্পর্ক চান। আলোচনায় শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, এই বৈঠক হওয়া আনন্দের কথা, যা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। ভূ রাজনীতিতে বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক অবস্থান,
এই বৈঠক আশার আলো দেখাচ্ছে। বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়। শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে কারো চোখ রাঙানি আর মেনে নেবেন না জনগণ। রংপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। বাংলাদেশের সাথে ভারত বলি, চায়না বলি, আমেরিকা বলি, রাশিয়া বলি, যে কোনো দেশই বলি, আমাদের এই দেশগুলোর সাথে এই সমতার সম্পর্ক থাকবে। ইউনূস মোদির বৈঠককে ইতিবাচকভাবে দেখলেও শেখ হাসিনার বিষয়ে ভারত আগের অবস্থানেই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশের শীতল সম্পর্ক কতটা উষ্ণ হবে তা সময়ই বলে দেবে বলে মনে করছেন তারা। তবে সব মিলিয়ে বৈঠকটি কূটনৈতিকভাবে ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ভারত বাংলাদেশের অস্বস্তির সম্পর্কে ঘুরে ফিরে এসেছে শেখ হাসিনা প্রসঙ্গ। বৈরী সম্পর্কের মধ্যেই অবশেষে ব্যাংককে মুখোমুখি দুদেশের সরকার প্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম বৈঠক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করেন ডক্টর ইউনূস। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তটি আইন ও রাজনীতির বেড়াজালে আবদ্ধ বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন কিছু বিষয় আছে সহজ, কিছু বিষয় আছে কঠিন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কঠিন বিষয়ের মধ্যে পড়বে। এখানে অনেক ধরনের আইনি বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে। তো সেটা সবগুলো সম্পন্ন হলে বা সবগুলো সাজুর্যের মধ্যে আসলে তখনই হয়তো সেটা কার্যকর হবে বা বাস্তবায়নটা আমরা দেখতে পাবো। ধরেন যে কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনা ওদের লং টাইম মিত্র, সো সেই জায়গাটা তো ওদের মানে অবস্থানটা পরিবর্তন হয়নি। সো আমি মনে করি না যে ভারতে মানে এখানে পজিটিভলি কোনো রেসপন্ড করবে, কারণ ওদের খুব ক্লিয়ার এই জায়গাটায় স্ট্যান্ড আছে যে এটা একটা রাজনৈতিক বা উদ্দেশ্য প্রণোদিত একটা ব্যাপার আছে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 1 মাসে ধরেন কোনো দেখলাম না, কোনো অনলাইনে কিছু দেখছি না, তাহলে আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ তারা আমাদের কথাটা রেখেছে। তো সেটা এই মুহূর্তে বলা যাবে না। তারাও নিজেদের নীতিগত পর্যায়ে আলাপ আলোচনা করে তারাও একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে ভারত বাংলাদেশের শীতল সম্পর্কের বরফ গলবে কিনা তা সময়ই বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কূটনৈতিক দিক থেকে বৈঠককে ফলপ্রসূ বলছেন তারা। কূটনীতিতে না কিন্তু আমরা কখনো ধরে নিই না যে একটা মিটিং বা এটার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কখনো ধরে নিই না। কিন্তু এইটা যে একটা অনগোয়িং প্রক্রিয়া, সেই জিনিসটা কিন্তু ফলপ্রসূ হিসাবেই আমরা দেখব। এদিকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে তথ্য নিশ্চিত করেছেন জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বার্তায় শেষ হলো এবারের বিমস্টেক সম্মেলন। দর্শক, ব্যাংকক থেকে কিছুক্ষণ আগে এমনটি জানিয়েছেন সহকর্মী প্রমা চৌধুরী।
মিয়ানমারের 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে নিশ্চিত করেছে। এই বিষয়টি আসলে শুক্রবার ব্যাংককে যে 6ম বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তার পাশাপাশি এটি প্রথমবারের মতো নিশ্চিত করা একটি তালিকা যা রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত করা যাচ্ছে, কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিন ধরে কিন্তু রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু এতদিনে এত বড় তালিকায় কখনো আসেনি। তবে এটি প্রথমবারের মতো কিন্তু আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি আসলে আমি একটু জানিয়ে রাখতে চাই, কূটনৈতিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে মিয়ানমারের সাথে কিন্তু একটি প্রধান উপদেষ্টার কিছু কথা হয়েছে এবং করিডোরের মাধ্যমে তারা কথা বলেছে, একটি করিডোরে তারা কথা বলেছে এবং সেই করিডোরে আসলে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে রোহিঙ্গা ইস্যু ছিল অন্যতম। বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে বেশ কিছু প্রত্যাশা বাংলাদেশের ছিল। সেই প্রত্যাশাগুলোর মধ্যে অন্যতম প্রত্যাশা ছিল যে রোহিঙ্গার ইস্যুর একটা সমাধান আমরা করতে পারবো। সেই সমাধানের কিন্তু একটি বিশেষ এবং বড় ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে সমাধানের পথে আমরা এগোচ্ছি। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর থাইল্যান্ড ব্যাংকক থেকে। রোহিঙ্গাদের ফেরানোর নতুন উদ্যোগ এবং এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আমরা আশায় থাকবো, দেখা যাক কিভাবে কোন পদ্ধতিতে এটা ডিটেইল আসলে বোঝা যাবে। অতীতেও এরকম দেখা গেছে মিয়ানমার রাজি হয়েছে, তারপর তাদের ঠিকানা, তাদের তদন্ত এসব করতে টালবাহানা করে ডিলাইং ট্যাকটিক্সের মাধ্যমে সেটা বাস্তবায়িত হয় নাই। তবে আমরা এবার আশা করব যে এবার এটা বাস্তবায়িত হবে এবং দ্রুততম সময়ে। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যান হলো বাংলাদেশ। শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করায় বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি মুক্ত ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে বিশেষ করে নারী, জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নির্বাচন ইস্যুতে এবার হার্ডলাইনে যাচ্ছে বিএনপি। নেতারা বলছেন, সংস্কারের অজুহাতে কোনোভাবেই নির্বাচন নিয়ে কালক্ষেপণ সহ্য করবেন না তারা। তাদের বক্তব্য, নির্বাচনে যত বিলম্ব হবে তত সংকট বাড়বে, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে কর্মসূচির কথাও ভাবছে দলটির নীতি নির্ধারকরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই শুরু হয় নানা রাজনৈতিক মেরুকরণ। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সব বিষয়ে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছিল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সংস্কার ও নির্বাচন ইস্যুতে শেষ পর্যন্ত তৈরি হয়েছে মতপার্থক্য। বিএনপি নেতারা বলছেন, তারা সংস্কারের বিরুদ্ধে নয়। 16 বছরের স্বৈরাচার আমলে দেশের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার থেকে দেশকে মুক্ত করতে বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করারও বিপক্ষে তারা। বিএনপি প্রথম সংস্কার কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের আগেই, 2 বছর আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে। সুতরাং সংস্কার তো আমরাই দিয়েছি, আমরাই চাই। আমরা সংস্কারের বাইরে নয়, কিন্তু সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা এবং সরকারের পৃষ্ঠপোষক দল সৃষ্টি করে দল গোছানোর পর নির্বাচন দেবে, এটাই আমরা প্রতিবাদ করতেছি। তারা বলছেন, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগ খরা কাটানো এবং সর্বোপরি একটি স্থিতিশীল দেশ গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হবে তত তাড়াতাড়ি এদেশের স্থিতিশীলতা ফিরে আসবে। আপনারা দেখেছেন যে
ইতিমধ্যেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিগত অবনতি হয়েছে। আমরা আশা করি যে বিএনপি এই দীর্ঘ 16টি বছর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, যে আত্মহতি দিয়েছে, যে ত্যাগ স্বীকার করেছে, অন্য কোনো দল করেনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেগুলো এখনই বাস্তবায়ন করা যেতে পারে, আর যেগুলোর ক্ষেত্রে মতপার্থক্য থাকবে সেগুলোর বিষয়ে সংসদের হাতে ছেড়ে দেওয়াই উত্তম। সংস্কার চলমান প্রক্রিয়া, এখন যেগুলো ঐক্যমত হবে এখন হবে, যেগুলো তো ঐক্যমত হবে না আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের থেকে ম্যান্ডেট চাইবে, তারা যে সংস্কার চায় সেই জনগণের সমর্থন নিয়ে তারা সংসদে আসবে এবং সংসদে এগুলো আলোচনার মাধ্যমে পাশ হবে, কোনো সমস্যা নাই। বিএনপি নেতারা আরও বলছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই দ্রুততম সময়ে নির্বাচন আদায়ে প্রয়োজনে তারা মাঠের কর্মসূচি দিতেও প্রস্তুত আছে। আলহাদি খান, নিউজ 24। অবশেষে 5 দিন পর সাতক্ষীরা আশাশুনিতে খোলপেটুয়া বেড়িবাঁধ মেরামত করতে সক্ষম হয়েছে পানি উন্নয়ন বোর্ড। দুপুরে জিও টিউবের মাধ্যমে রিং বাঁধ দিতে পারে তারা। ভাঙন মেরামতে অংশ নেয় সেনাবাহিনীও, এগিয়ে আসেন স্থানীয়রাও। বাঁধ মেরামত হলেও জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাবার পানির সংকট, আর দুর্গতদের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 31 মার্চ সকালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় খোলপেটুয়া নদীর তীব্র জোয়ারে নদীগর্ভে বিলীন হয়ে যায় 200 মিটার বেড়িবাঁধ। প্লাবিত হয় 11টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়ে প্রায় 20,000 পরিবার। ঘটনার দুদিন পর বাঁধ মেরামতে নামে পানি উন্নয়ন বোর্ড, অংশ নেয় সেনাবাহিনীও। শুক্রবার দুপুরে পানি আটকাতে সক্ষম হয় পানি উন্নয়ন বোর্ড, এতে স্বস্তি ফেরে এলাকাবাসীর মধ্যে। জোয়ারের প্রচন্ড গতিতে আমাদের ক্ষতিগ্রস্ত এলাকার বেড়িবাঁধ এই মুহূর্তে আল্লাহর রহমতে রিং বাঁধ দিয়ে ক্লোজ করে ফেললাম। তবে এখনো বসতবাড়ির আঙ্গিনায় মাঠে ঘাটে পানি জমে থাকায় জনদুর্ভোগ চরমে। দুরবস্থার ভিতরে এখন কোথায় যাব, ঈদটা আমরা করতে পারিনি। আমি এখন বুঝি আর আমার কি হবে না হবে আল্লাহ জানে। অনেকেই অবস্থান নিয়েছে বেড়িবাঁধে, দেখা দিয়েছে খাবার পানির সংকট। রাস্তার সাইডে থেকে রান্না বাড়া করি ওই জায়গায় খাই। আমাদের ঘর বাড়ি সব তোলা গিয়েছে, মজা পানি, খাবার পানির সংখ্যা। এদিকে দুর্গতদের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। আমরা নদীর পানি যাতে পোল্টারের ভিতরে না ঢুকে আমরা জিও টিউব দিয়ে আজকে দুপুরে আমরা এই রিং ডাইক বা বিকল্প বাঁধটা নির্মাণ করতে সক্ষম হয়েছি। মৎস্য বিভাগ ও কৃষি বিভাগের তথ্য মতে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের লোনা জলে ভেসে গেছে প্রায় 50 কোটি টাকার ঘেরের মাছ, আর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আরও 10 কোটি। সামিয়া মাহতাব, রোজা, ডেস্ক রিপোর্ট। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে, দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশে পণ্যের উপর মার্কিন 37% শুল্ক আরোপের ফলে উদ্বেগ পোশাক খাত সংশ্লিষ্টরা। মার্কিন বাজার না হারাতে আমদানি শুল্ক হার কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। সেজন্য দ্রুত আমেরিকার সাথে দ্বিপক্ষীয় আলোচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যত পণ্য আমদানি হয় এর চেয়ে প্রায় 4 গুণ বেশি রপ্তানি হয় সে দেশে। 2024 সালে যুক্তরাষ্ট্রে $836 কোটি পণ্য রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে মাত্র $221 কোটি পণ্য। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $615 কোটি। তবে বাংলাদেশের ওপর 37% শুল্ক হয় রপ্তানি কমার পাশাপাশি বাজার হারাবে ঢাকা। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের চেয়ে চীন ও ভারতে শুল্ক কম হয় সে দেশগুলোতেই আন্তর্জাতিক বাজারে বেশি সুবিধা পাবে। তাই অতি দ্রুত আমেরিকার সাথে দ্বিপক্ষীয় বৈঠকের তাগিদ দেন অর্থনীতিবিদরা। একটা বড় বিপর্যয়ের জন্য বাংলাদেশ প্রস্তুত থাকতে হবে, কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে বা সরকারের উচ্চ পর্যায়ের দিক থেকে একটা আশু করণীয় রয়েছে। সেটি হলো যে বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে যাতে একটা বৈঠক অনুষ্ঠান করা যায়। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক হার কমানোর পরামর্শ দেন বিকিএমইর সভাপতি। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে, কারণ এতে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আমদানি অত্যন্ত সামান্য। তারা আবার নতুন করে চায়না থেকে গোডস গুলো কেনার
চিন্তা ভাবনা করলে করতে পারে কিংবা অন্য দেশ থেকে কিনতে পারে, কিন্তু আমরা যে এক্সপোর্ট করতে পারবো না বা আমাদের এক্সপোর্টের পরিমাণ অনেক কমে যাবে, এটা নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। শুল্ক আরোপের বিষয়ে কথা বলতে প্রায় প্রতিটি দেশেই ফোন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পাল্টা মার্কিন গাড়ির উপর 25% কর আরোপ করেছে কানাডা, আর 10 এপ্রিল থেকে চীনও 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এর ভয়াবহ প্রভাব এড়াতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই তাকে ফোন করা হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। এমনকি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। শুল্ক বাজারের এ প্রতিক্রিয়া আসলে প্রত্যাশিত ছিল। আমরা নিজেদেরকে চালকের আসনে রাখি। যদি আমরা এই দেশগুলিকে উপকার করতে বলতাম, না করে দিত, তবে এখন তারা আমাদের জন্য সবকিছু করবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে কানাডা। একই সঙ্গে কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের মতো থাকবে না বলেও সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একই পথে হাঁটছে চীনও। 10 এপ্রিলের পর থেকে মার্কিন পণ্যের ওপর 34% কর আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। এদিকে ট্রাম্পের এ শুল্ক আরোপে দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কা বিশ্ববাজারে। নানা রকম অর্থনৈতিক চাপে থাকা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের পোশাকের বাজারে অস্থিরতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে চাকরি হারানোর শঙ্কাও বাড়ছে শ্রমিকদের। ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে বলে জানান গ্রেটার জেনেভা বার্ন এরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সংস্থার সাবেক নির্বাহী পরিচালক ফিলিপ মোনিয়ার। যদি যুক্তরাষ্ট্র ক্রমশ বিচ্ছিন্ন হতে শুরু করে, তাহলে স্বাভাবিকভাবেই বাণিজ্যিক অংশীদারিরা নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজে পেতে শুরু করবে। চীন এবং ইউরোপ আরো সহযোগিতা করার জন্য উৎসাহ পাবে। এতে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রীর দাবি, এর প্রভাব মার্কিন নাগরিকদের উপর সরাসরি পড়বে। বেশি দামে পোশাক কিনতে হবে তাদের। আফরিন মৌ, নিউজ 24। সংবাদ আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। ঈদ উৎসবে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। শিশু কিশোর বা তরুণ তরুণীরা ঘুরে বেড়াচ্ছেন আপন মনে। শুক্রবার টগি ফান ওয়ার্ল্ড ঘুরে দেখা যায় বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বিস্তারিত রিপোর্টে। ইট পাথরের এই শহরে রাজধানীবাসীর তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল, তবুও বসে নেই নগরবাসী। ঈদের আনন্দে নিজেকে মাতিয়ে তুলতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ডে ভিড় করছেন শিশু কিশোর ও তরুণ তরুণীরা। মনে হয় যেন পড়ে যাচ্ছি, এই ব্রিজটা চলে গেল, এই মানে জীবজন্তুগুলো সামনে আসতেছে। ইনডোর পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে যে বাচ্চারাও কমফোর্ট ফিল করে এবং হচ্ছে গিয়ে আমাদেরও একটু ভয়টা কম থাকে। এরকম অ্যাক্টিভিটিস আরো করা উচিত। রাইডগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে আপডেট প্লাস হয়েছিল একটু ভালো। রাজধানীর বসুন্ধরা সিটির 9 তলা থেকে 17 তলা পর্যন্ত 120টি রাইডের সমন্বয়ে গঠিত টগি ফান ওয়ার্ল্ড। 1100, 3500 ও 10,100 টাকায় 3টি ক্যাটাগরিতে কেনা যাবে প্যাকেজ। এখানে সেফটি এন্ড সিকিউরিটিটা খুব ভালো এবং আমাদের এখানে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এখানে এনজয় করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। ঈদ উপলক্ষে দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকছে টগি ফান ওয়ার্ল্ড। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।